ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। তৃণমূল কংগ্রেস বারবার বলছে যে সুপ্রিম কোর্টে তাদের নৈতিক জয় হয়েছে। কিরকম নৈতিক জয়? যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। তো ট্রাইব্যুনালে কি হবে? ট্রাইব্যুনালে তারা অ্যাপ্লাই করতে পারবেন যাদের নাম বাদ যাচ্ছে, যে তারা ভারতের ভোটার কিনা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করলে ট্রাইব্যুনাল বিচার করে দেখবে যে সত্যি তারা ভারতের ভোটার কিনা। যদি হ্যাঁ হয় তো তারা তাদের শিখে ছিড়লো, আর যদি না হয় তো সোজা ডিটেনশন ক্যাম্পে। শুধু অ্যাপ্লাইটুকু করতে পারবে, সেই জন্য নৈতিক জয়। কিন্তু ভাবের ঘরে চুরি আর কতদিন চলে? যেটা বললেন না সেটা এবার আমরা বলি, সেটা সকলেই জানে যে তৃণমূলের অত্যন্ত প্রিয় সুপ্রিম কোর্টের দুঁদে লয়ার মানেকা গুরুস্বামী, এই মানেকা গুরুস্বামী যাকে দুদিন আগেই তৃণমূল নিজেদের প্রার্থী করে রাজ্যসভায় পাঠিয়েছে, তো সেই মানেকা গুরুস্বামী সেখানে গিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলেছিলেন যে জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন তাদের কার্যকলাপের উপর নজর রাখা হোক, বা তাদেরকে নিয়ে যেই না মাত্র সওয়াল করতে গেছেন সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে জাজেরা পরিষ্কার ভাষায় কঠিন গলায় জানিয়ে দিয়েছেন যে তাদেরকে নিয়ে কোনো রকম কোনো কথা বরদাস্ত করা হবে না। তারা তাদের কাজ করছেন এবং এই কাজটা তারা করতে এই জন্যই বাধ্য হয়েছেন, তার কারণ রাজ্য সরকার তাদেরকে বাধ্য করেছে। রাজ্য সরকার কিন্তু এমন একটা পরিস্থিতি এসআইআর নিয়ে তৈরি করেছে যেটা কোনো রাজ্যে হয়নি, শুধুমাত্র এই রাজ্যে হয়েছে। সেজন্য বাধ্য হয়ে সুপ্রিম কোর্টকে একটা অনন্য সাধারণ পরিস্থিতির জন্য অনন্য সাধারণ সিদ্ধান্ত নিতে হয়েছে। এবার সেই সিদ্ধান্ত নিয়ে যদি অলরেডি সুপ্রিম কোর্টের নেওয়া সিদ্ধান্ত নিয়ে একজন উকিল যদি কোনো কথা বলেন, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের যোগ্যতা বা তাদের কাজকর্ম নিয়ে যদি প্রশ্ন তোলেন, তাহলে সেটা বরদাস্ত করা হবে না। কঠিন কড়া ভাষায় সরাসরি জানিয়ে দিয়েছেন মানেকা গুরুস্বামীকে। ফলে বাধ্য হয়েছেন মানেকা গুরুস্বামী মাথা নিচু করে এই বিষয়টাকে হজম করতে এবং ক্ষমা করে দিন হুজুর এই কথাটা বলতে। এবার নির্বাচন কমিশনের যে অ্যাক্টিভিটি, সেগুলোর দিকে যদি আমরা একটা নজর রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু পরপর একের পর এক কঠিন কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেটা কিন্তু এর আগে আমরা নির্বাচন কমিশনার থেকে খুব একটা দেখতে পাইনি। হ্যাঁ, একবার টিএম সেশনের সময় দেখা গেছিল যে কাকে বলে নির্বাচন কমিশনার, তিনি দেখিয়ে দিয়েছিলেন। তারপরে অবশ্য মীরা কুমারও অনেকটা সেই পথেই হেঁটেছেন, কিন্তু সাম্প্রতিক অতীতে নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমার যেরকম স্টেপ নিচ্ছেন সেই স্টেপ কিন্তু নেওয়া হয়নি। তার কারণ দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনার পরিষ্কার বলছেন যে 100% ওয়েবকাস্টিং প্রত্যেকটা বুথেই হতে হবে, এবং সেখানে কোনোভাবে বাধাপ্রাপ্ত হলে ক্ষেত্রে আবার নতুন করে পুনর্নির্বাচন করতে হবে। একই সঙ্গে যে নিয়মটা এতদিন ছিল যে এই নির্বাচনের যে বুথ, সেই বুথের সামনে বা বুথের ভেতরে দলের যারা কর্মীরা রয়েছেন, বুথ লেভেলের কর্মীরা, তারা বসতে পারবেন না, তাদেরকে অনেক দূরে সরিয়ে রাখা হতো। তারা নির্বাচনের যে বুথ তার থেকে বেশ খানিকটা দূরে তারা বসে থাকতেন, কিন্তু এবারে বলা হয়েছে যে তাদেরকে বুথের সামনেই বসতে দিতে হবে। তার কারণ ভেতরে যদি কোনো গোলমাল হয়, সেই গোলমালটা কিন্তু তাদের চোখেই পড়বে, আগে পড়বে। যখন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কলকাতায় এসেছিলেন দুদিনের সফরে, সেদিনকে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে, একদিকে তৃণমূল কংগ্রেস শাসক দল, অন্যদিকে সবকটা বিরোধী দল বিজেপি, কংগ্রেস এবং সিপিএম, তারা একজোটে তৃণমূলের বিরুদ্ধে এই ভোট লুটের যে অভিযোগ সেটা কিন্তু জানিয়েছে। সেটা নির্বাচন কমিশনার নিজের মুখে স্বীকার করেছেন যে তিনটে দলের একই রকম বক্তব্য, এবং বেশ কয়েক দফা দাবিও কিন্তু তারা পেশ করেছে। বেশ কয়েক দফা যে তাদের আপত্তি রয়েছে, সমস্যা রয়েছে, সেই সমস্যার কথাও কিন্তু তারা পেশ করেছেন। এবং আমরা যেটা জানি যে নির্বাচন কমিশনার সেখানে ডিজিপি থেকে চিফ সেক্রেটারি থেকে ডিএম থেকে সবাইকে রীতিমতো ক্লাস নিয়েছেন, তুলোধনা করেছেন। সোজাসুজি ভাবে তিনি চিফ সেক্রেটারি রাজ্যের নন্দিনী চক্রবর্তী তাকে প্রশ্ন করেছিলেন যে 100% যে হিংসামুক্ত ভোট সেটা আপনারা করাতে পারবেন কি পারবেন না, হ্যাঁ বা নাই উত্তর দিন। এখন এই প্রশ্নের হ্যাঁ বা নাই উত্তর দেওয়া অন্তত এই রাজনৈতিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে 2026 সালে দাঁড়িয়ে তৃণমূলের জমানায় একেবারেই বলা অসম্ভব। কারণ তৃণমূল জমানায় হিংসা ছাড়া ভোট এ সোনার পাথর বাটির মতো ব্যাপার, একেবারেই সম্ভব নয়। তো সেখানে দাঁড়িয়ে এই প্রশ্ন যখন ইলেকশন কমিশনার করছেন, তখন তার মুখের উপরে তো উত্তর দেওয়া যায় না, সুতরাং বাধ্য হয়ে তাদেরকে তাদের পড়া আটকে যাচ্ছে, সিলেবাসের বাইরে প্রশ্ন এসে গেছে, যে সেই সিলেবাসের বাইরের প্রশ্ন অ্যাটেন্ড করতে গেলে অসুবিধা তো হবেই। তো ইলেকশন কমিশনার এই ব্যাপারটাই দেখতে চাইছিলেন যে কারা এখনো অনুপ্রেরণার চাদরের তলায় আরামের ঘুম ঘুমোচ্ছেন, কারণ এই অনুপ্রেরণার চাদর হাটিয়ে সেখানে কাজ করতে হবে
পরিষ্কারভাবে সাধারণ মানুষের যে সিকিউরিটি, সাধারণ মানুষের প্রাণের এবং তাদের সম্পত্তি সবকিছু বাঁচিয়ে ভোট করতে হবে, এইটা পরিষ্কার করে দিয়েছেন ইলেকশন কমিশনার। শুধুমাত্র তাদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য তিনি বার্তা দিয়েছেন যে এবারে ভোট হবে নির্বিঘ্ন এবং কোনো রকম ভয় না পেয়ে আপনারা ভোটটি দেবেন, আপনারা বুথে যাবেন। এবং রীতিমতো তিনি চ্যালেঞ্জ নিয়েছেন যে এবার ভোটটাকে কলকাতায় এবং তার সঙ্গে উপকণ্ঠের এরিয়াতে, গোটা ওয়েস্ট বেঙ্গলে একেবারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রক্তপাতহীন করাতে হবে। যদিও এই বিষয়টা যেহেতু ওই না চালে বিশ্বাস নেই, তাই আমাদের পক্ষে এটা বিশ্বাস করা একটু কঠিন যে আমরা বাম শাসনেও দেখেছি যে প্রচুর খুনোখুনি হয়েছে, আমরা তৃণমূল আমলেও দেখছি প্রচুর খুনোখুনি হচ্ছে। পোস্ট পোল ভায়োলেন্স, প্রি পোল ভায়োলেন্স, এটা আমাদের কাছে জল ভাত, প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গ থেকে উড়ে যাওয়ার পরেই হঠাৎ করে দেখা গেল সাগরে একজন বিজেপি কর্মীকে গুলি করে দেওয়া হলো, মানে রীতিমতো তাকে চ্যালেঞ্জ জানিয়ে দেওয়া হলো। তো নির্বাচন কমিশনার কিভাবে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোট করাবেন একেবারে সুষ্ঠুভাবে, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যেই প্রশ্ন রয়েছে। এবং এই প্রশ্নের একমাত্র পরিষ্কার উত্তর হচ্ছে রাষ্ট্রপতি শাসনের বাইরে সুনিয়ন্ত্রিতভাবে কোন রকম গোলাগুলি রক্তপাতহীন ভোট প্রায় অসম্ভব, প্রায় হিমালয় সরানোর মতো অসম্ভব। সুতরাং কি হতে চলেছে তা আমরা জানি না, কিন্তু নির্বাচন কমিশনার এবারে প্রথম থেকে যেরকম খড়গহস্ত হয়েছেন, যেরকম রুদ্রমূর্তি ধরেছেন, তাতে মনে আশা জাগে যে এবারে হয়তো অন্যবারের থেকে কিছুটা হলেও আলাদা হতে পারে। সারা ভারতে যেখানে ভোট গণতন্ত্রের উৎসব, সেখানে কোনো পশ্চিমবঙ্গে ভোট মানেই একটা ভয়, একটা রক্তের হোলি খেলা, এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনার ভীষণভাবে বিরক্ত এবং ক্ষুব্ধ। অনেক দিন ধরে 2021, 2024-এ কি ভয়ঙ্কর ভাবে ভোটের সময় রক্তপাত হয়েছে সেটা তো নির্বাচন কমিশন দেখেছে, এবং তখনকার যারা নির্বাচন কমিশনাররা ছিলেন তারা ইচ্ছাকৃতভাবেই এই সমস্যাগুলোকে দেখেও না দেখার ভান করেছেন, নাকি তারা বুঝতেই পারেননি সমস্যাটা কিভাবে সমাধান করবেন তা জানা যায় না। সে সময় তারা কি করেছেন, হয়তো অনেক দফায় ভোট, 8 দফা, 7 দফা, 6 দফায় ভোট করিয়েছেন, অথবা অনেক বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেছেন। গতবার 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, আপনাদের মনে থাকবে। তো সেখানে দাঁড়িয়ে এবার প্রথম থেকেই কিন্তু শোনা যাচ্ছে যে 1 দফা তো ম্যাক্সিমাম 2 দফায় ভোট হবে, প্রথম দফায় উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে দ্বিতীয় দফায়, অথবা তার চেয়েও বেশি হলে টেনে টুনে 3 দফা, তার বেশি নয়। কত দফায় ভোট হবে সেটার জন্য তো এখন আমাদের অপেক্ষা করতে হবে যে ভোটের দিনক্ষণ কবে ঘোষণা হয় তার জন্য, কিন্তু প্রথম থেকে শোনা যাচ্ছে এরকম একটা কিছু বিষয়। এবং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে, এই সময়ে এই ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার নেতৃত্বে চলা ইলেকশন কমিশন একেবারে প্রথম থেকে যেভাবে দাঁত নখ বের করে ঝাঁপিয়ে পড়েছে যে ইলেকশনটাকে এবারে সুষ্ঠুভাবে করাতেই হবে, তাতে মুখ্যমন্ত্রীর মরিয়া হয়ে গলা ফাটানোটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবং এই সমস্ত কাণ্ড ইলেকশন কমিশনার করছেন, ইলেকশন কমিশন করছে, তার ফলও তো পেতে হবে ইলেকশন কমিশনারকে, এবং তার ফল তিনি পাচ্ছেনও। কি হলো ফল? তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইলেকশন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছে, তাকে অপসারণ করার প্রস্তাব আনা হয়েছে, এবং সংসদে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 7টি অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে পক্ষপাত দুষ্ট আচরণ বা বৈষম্যমূলক আচরণের মতো একটা অভিযোগও। এবং যা জানা যাচ্ছে যে প্রস্তাবে 193 জন সাংসদ তারা সই করেছেন, তাদের মধ্যে 130 জন হচ্ছে লোকসভার এবং 63 জন রাজ্যসভার। সংসদীয় ইতিহাসে একজন ইলেকশন কমিশনারের বিরুদ্ধে অপসারণের নোটিশ এর আগে কখনো আসেনি। তো প্রত্যেকটা অনন্য সাধারণ ঘটনা কিন্তু ঠিক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই ঘটে যাচ্ছে। এবং এই প্রসঙ্গে একটা বিষয় না বলে পারছি না যে বিভিন্ন মিডিয়া, অবশ্যই আমরা জানি যে প্রত্যেকটা মিডিয়াই কোনো না কোনো একটি তরফে কোনো একটি দলকে সাপোর্ট করে, ভোটের সময় সাপোর্ট করে তাদের ফরে বা কারো কোনো এক দলের বিরুদ্ধেই তারা খবর করে থাকে। কিন্তু এই রকম একটা বিষয় অর্থাৎ ইলেকশন কমিশনারের অপসারণ নিয়ে বেশ কিছু নামজাদা মিডিয়া হাউস তারা কিন্তু এমন ধরনের খবর বা এমন ধরনের হেডলাইন প্রচার করছে যাতে দেখে মনে হচ্ছে যে এই মুহূর্তে ইলেকশন কমিশনারকে অপসারণ করা হবে, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা তা নয়, এত সহজ নয় বিষয়টা। ইলেকশন কমিশনারকে অপসারণ করার জন্য সেটা লোকসভায় ভোটাভুটি হতে হবে, সেই ভোটাভুটির পর যা রেজাল্ট আসবে সেই রেজাল্ট পাঠাতে হবে রাষ্ট্রপতির কাছে, এবং রাষ্ট্রপতি যদি সেখানে দাঁড়িয়ে প্রয়োজন মনে করেন
তবেই ইলেকশন কমিশনারকে সরাবেন বা সরাবেন না সেটা তার ডিসিশনের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ ইলেকশন কমিশনারকে সরানো এবং দেশের শীর্ষ আদালতের একজন প্রধান বিচারপতিকে সরানো দুটোরই যে প্রক্রিয়া সেটা সমান এবং অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া, যেটা এইরকম ভাবে তুড়ি মেরে ছেলের হাতের মোয়ার মতো হয় না। সুতরাং সাধারণ মানুষকে যে বোকা বানানোর এবং একজন বিশেষ নেত্রীকে সন্তুষ্ট করবার একটা প্রবল প্রচেষ্টা একটা নামজাদা মিডিয়া হাউস বা এক বা একাধিক নামজাদা মিডিয়া হাউস চালিয়ে যাচ্ছে, সে বিষয়েও কিন্তু সাধারণ মানুষকে অ্যাওয়ার্ড করা জরুরি যে এই প্রক্রিয়াটা সম্পর্কে আপনারা সচেতন হন। এত সহজ নয় ইলেকশন কমিশনারকে হট করে সরিয়ে দেওয়া। তো যাই হোক না কেন, ইলেকশন কমিশনারকে সরানো হবে কি হবে না সেটা অনেক দূরের কথা। তার কারণ রাষ্ট্রপতির হাতে পর্যন্ত যাওয়া প্রথমত, এবং সেই রাষ্ট্রপতিকে অপমান করেছেন হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং এই অপমানের ফল হিসেবে সঙ্গে সঙ্গে হয়তো রাষ্ট্রপতি তার শালীনতা বা শিষ্টতার জন্য কোনো রকম কথা বলেননি, তিনি হেসে ব্যাপারটা উড়িয়ে দিয়েছেন, একটু দুঃখ পেয়েছেন, তিনি বলেছেন মমতা আমার ছোট বোনের মতো, হয়তো কোনো কারণে আমার উপর রাগ করেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন এই আদিবাসী কমিউনিটির উন্নয়নের খতিয়ান নিয়ে তৃণমূলের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছ থেকে সময় চাওয়া হয়েছে, রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে, রাষ্ট্রপতির ভবন থেকে রাইসিনা হিলস থেকে সরাসরি সেই অ্যাপয়েন্টমেন্টের টাইম খারিজ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে রাষ্ট্রপতির সময় নেই আমাদের রাজ্যের এই সমস্ত নাটকবাজির জন্য। সুতরাং সেই রাষ্ট্রপতির কাছে যদি এখন ইলেকশন কমিশনারের অপসারণের জন্য আবেদন যায়, সেটা কতটা সত্যি সত্যি সেই আবেদন গ্রান্টেড হবে এবং কতটা খারিজ হয়ে যাবে তা নিয়ে তো সংশয় আছেই। সেই 25-75-এর মতো দোলা সেন বলেছিলেন না, 25-75, সেরকম 25-75-এর মতো একটা সংশয় রয়ে গেছে। তো যা হোক, কি হবে না হবে সে তো ভবিষ্যৎ বলবে। কিন্তু যে ইলেকশন কমিশনার, তার বিরুদ্ধে এত কাণ্ড, এত প্রস্তাব, এত বিদ্রোহ, হল্লাবাজি, সেই বাঘা জ্ঞানেশ অর্থাৎ জ্ঞানেশ কুমার। এই বাঘা কথাটা আমাদের বাঙালিদের মধ্যে খুব প্রচলিত। যারাই খুব তেজিয়ান, তেজস্বী, ভীষণভাবে ব্যক্তিত্ব সম্পন্ন, খুব সাহসিকতার কাজ করতে পারেন, তাদেরকে আমরা অনেক সময় বাঘা, বাঘ ইত্যাদি বলে উল্লেখ করে থাকি। যেমন বাঘা যতীন বা বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়। তো ঠিক সেই রকম ভাবে এই বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে জ্ঞানেশ কুমার যেরকম স্টেপ নিচ্ছেন, একদম শুরু থেকেই যেরকম বাঘের মতো দাঁতনখ বের করে জনসাধারণকে রক্ষা করা, এবং যারা এই ভোট চুরির যে একটা কুৎসিত অঙ্ক প্রত্যেক ভোটের সময় কষে থাকে এবং তার জন্য কারোর প্রাণ বলি দিতে, মায়ের কোল খালি করতে যারা দুবার ভাবে না, তাদের বিরুদ্ধে রীতিমতো বাঘের মতো ঝাঁপিয়ে পড়ার যে একটা প্রক্রিয়া বা একটা প্রস্তুতি জ্ঞানেশ কুমার নিচ্ছেন, তাতে তাকে বাঘা জ্ঞানেশ বললে খুব একটা কম বলা হয় না। অবশ্য মুখ্যমন্ত্রীর বক্তব্যে তিনি আবার কোট আনকোট ভ্যানিশ কুমার। তো ভ্যানিশ কুমার কতটা ভ্যানিশ আর কতটা বাঘ সেটা তো মুখ্যমন্ত্রী এখন বুঝতেই পারছেন, কারণ সবে তো কলির সন্ধে, আরো অনেক কিছুই ইমপ্লিমেন্ট হবে, অনেক কিছুই ইলেকশন কমিশন আস্তে আস্তে স্টেপ নেবে, সেটা তো ইতিমধ্যেই বলে দিয়েছেন এনএসজির প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, যিনি এখন বিজেপির একজন সদস্যও বটে। তিনি বলেইছেন যে এখনো ভোর চলছে, ইলেকশন কমিশন ভোরবেলায় রয়েছে, উষাকাল চলছে, এখনো মাথার উপর সূর্য উঠলে আরো অনেক কিছুই ঘটনা ঘটবে যেটা কেউ মনেও করতে পারছেন না, ভাবতেও পারছেন না। সুতরাং কি কি ঘটতে পারে তার জন্য আগাম প্রস্তুতি নিয়েই রাখা ভালো। তো এই মুহূর্তে যেটা পরিস্থিতি, ভোটের ময়দানে কিন্তু যথেষ্ট ত্রাহি মধুসূদন দশা পড়ে গেছে। তার কারণ এই ময়দানে যারাই কোনো রকম বেচাল চালবে তাদেরকেই লাল কার্ড দেখাবেন, এমনই করার রেফারি এই জ্ঞানেশ কুমার। সুতরাং মাননীয়া যে আতঙ্কিত হবেনি সেটা তো বলাই বাহুল্য। এই জন্যই তো তার যে বক্তব্য তাতে এই সমস্ত ভুলভাল কথা তিনি বলে ফেলছেন। কখনো বলছেন যে কমিশনার কতদিন, মাত্র 2 মাস 1.5 মাসের তো ব্যাপার, তারপরে তো আমরাই থাকবো। প্রথমত মাননীয়া কি করে জানলেন যে তিনিই থাকবেন, তারাই থাকবেন? তাদের উন্নয়নের পাঁচালি গিয়ে তাদেরকে শোনাতে হচ্ছে যে দেখো আমরা কত উন্নয়ন করেছি। আরে যদি উন্নয়ন করে থাকেন তাহলে পাঁচালি গাওয়ার কি দরকার? সাধারণ মানুষ এমনিই জানবে যে কাকে ভোট দিতে হবে, কে উন্নয়ন করবে। পাঁচালি গাওয়ার তো দরকার ছিল না। দ্বিতীয়ত এই যে একটা ধর্না নাটক করলেন, সেই ধর্না নাটক দেখতে কজন এলো? সব তো ফাঁকা চেয়ার বসেছিল, চেয়ারগুলো সবই ফাঁকা ছিল, সুতরাং সেখানেও ফ্লপ শো হলো। দ্বিতীয়ত এই যে মুখ্যমন্ত্রী বলে ফেললেন যে আমরা আছি বলে ভালো আছেন, যদি একটা কমিউনিটি জোট বাঁধে না 1 মিনিটের মধ্যে সব ধ্বংস করে দেবে। আচ্ছা,
একটা কমিউনিটি জোট বাঁধলে 1 মিনিটের মধ্যে যদি সব ধ্বংস করে দেবে, তো সেই কমিউনিটিকে যারা ভয় দেখিয়েছিল, যে কমিউনিটি সেই একজনের ভয়ে ভীত হয়ে একেবারে গর্তে লুকিয়ে পড়েছিল, সেই গোপাল পাঠার বংশধররা তো এখনো বেঁচে আছে গোটা কলকাতা জুড়েই। তারা যদি জোট বাঁধে এই 30-70 হিসাবে, যারা সংখ্যাগুরু, তারা যদি জোট বাঁধে, তাহলে কোথায় যাবে এই সংখ্যালঘুরা যাদের কথা আপনি বলছেন মাননীয়া? জোট যদি বাঁধে, হিন্দুরা আসলে সবসময় একটু শান্তিতে থাকতে ভালোবাসে, যে জন্য সারাক্ষণই ওই শ্রীকৃষ্ণের বাঁশুরি মুরলী মনোহর রূপ দেখতেই তারা অভ্যস্ত, বা তারা সেই মুরলী মনোহর রূপকেই পুজো করে থাকে। কিন্তু তার মানে এই নয় যে চক্রধর শ্রীকৃষ্ণকে কেউ ভুলে গেছে। প্রয়োজন মতো যে চক্রধর শ্রীকৃষ্ণ হওয়া যায়, কৌমোদকী গদা হাতেও শ্রীকৃষ্ণকে দেখা যায়, সেটাও কিন্তু ভারতীয় সংস্কৃতির মধ্যেই আছে। সুতরাং সুযোগ দেওয়া হয়, শুধু সুযোগ দেওয়া হয়, কিন্তু যখন সময় শেষ হয়ে যায়, শিশুপালের 100টা অপরাধের মতো সমস্ত অপরাধের বাঁধন ছিঁড়ে যায়, তখন গোপাল পাঠার মতো সমস্ত সন্তানরা, বঙ্গ সন্তানরা তখন নেমে আসে হাতে চপার নিয়ে। তখন কে বাঁচাবে? এবং সেসব কথা বাদ দিন, হিন্দু মুসলিম ভাই ভাই এরকম কথা, এরকম ন্যারেটিভ আমরা বহু শুনেছি, এর আগেও দেখেছি এবং পরবর্তীকালেও হয়তো দেখবো। এর আগেও এমন দিন গেছে যখন একদিকে ঈদের নামাজ হচ্ছে এবং অন্যদিকে দুর্গাপুজোর ভাসান যাচ্ছে, কোনো অসুবিধে হয়নি। এই সমস্যাটা তৈরি করেছেন মুখ্যমন্ত্রী আপনি, কারণ এই ভেদাভেদটা আরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আপনি, শুধুমাত্র এই 30% ভোটটা নিজের পক্ষে নেওয়ার জন্য। কিন্তু সেসব বাদ দিন, গোটা কমিউনিটি আপনার বিরুদ্ধে জোট বাঁধে, তখন আপনি কোথায় যাবেন? কারণ এই 30% কেও আপনি ডিপ্রাইভ করেছেন। তাদের এখনো মাদ্রাসা শিক্ষকরা ওই কষ্ট নিয়ে এই রোজার সময়ে, এই প্রচন্ড গরমের মধ্যে বসে রয়েছে সল্টলেকে একটা তাঁবুর মধ্যে, ওইখানেই বসে ধুলোর মধ্যে, ময়লার মধ্যে, সামনে কুকুর ঘুরে বেড়াচ্ছে, সেইখানে জায়গায় বসে বসে তারা একটা সামান্য মানে টাকার তারা মাইনে পায়, সেই মাইনে পর্যন্ত তারা পান না। সেখানকার স্কুলের বাচ্চারা, সেই মাদ্রাসা যে ছোট ছোট মুসলমান বাচ্চারা, তারা এখনো পর্যন্ত কিন্তু মিড ডে মিলের টাকা পয়সা কিছুই পায় না, কোনো ফেসিলিটিস তারা পান না, সেখানে তারা দিনের পর দিন ধর্নায় বসে রয়েছেন। তারা যদি এখন জোট বাঁধেন এবং তাদেরকে এভাবে ডিপ্রাইভ করা হচ্ছে, তারা কি জোট বাঁধছেন না? ওয়াকফ আইনের আন্ডারে আপনি তো খুব গলা ফাটিয়েছিলেন যে ওয়াকফ বিল হতে দেবো না, কিন্তু ওয়াকফ আইনের আন্ডারে প্রথমে তো সইটা করতে হলো পশ্চিমবঙ্গকে। যাদের সম্পত্তিগুলো সেখানে নষ্ট হলো, চলে গেল, তারা জোট বাঁধবে না আপনার বিরুদ্ধে? এবং সেই কারণেই তো আপনি সেই জগন্নাথ মন্দির, জগন্নাথ কালচারাল সেন্টার এইসব কি তৈরি করলেন শুধু হিন্দুদের ভোটটা পাওয়ার জন্য, অথচ হিন্দুদেরকেই আবার ভয় দেখাচ্ছেন যদি জোট বাঁধে তখন কোথায় যাবেন। হিন্দুরা তো জোট বেঁধেই রয়েছে, এবং তার সঙ্গে 30% যদি জোট বেঁধে 100% জোট আপনার বিরুদ্ধে বাঁধে, তখন আপনি কোথায় যাবেন? অ্যাকচুয়ালি এই যে ধর্ণা, আবার ভুল বললাম, ধর্ণা নয়, পর্দা ওঠানামা করা যাত্রাপালা। তো সেই যাত্রাপালাটা যে ফ্লপ হলো, সেটা তো মুখ্যমন্ত্রী আপনি খুব ভালোই বুঝেছেন। তার কারণ যখন ইলেকশন কমিশনার মিটিং করছেন এবং ধুয়ে দিচ্ছেন একেবারে তৃণমূলের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে, একটা প্রশ্নের উত্তর তারা ঠিকমতো দিতে পারছে না। আরে আসলে সিলেবাসের বাইরে প্রশ্ন এসে গেছে, তো টুকলিও করা চলছে না, সুতরাং প্রশ্নের উত্তরও পাওয়া যাচ্ছে না, আর তার ফলেই একেবারে ক্লাস নেওয়া চলছে ইলেকশন কমিশনারের ওখানে। আপনি তখন ধর্নায় বসে আছেন, এখান থেকেই গরম গরম কথা বলছেন। আচ্ছা, যখন বিজেপি একেবারে আর্মড হয়ে, অর্থাৎ একেবারে রণসাজে সেজে নেমে পড়ছে ভোটের দামামা বাজিয়ে, প্রথমে তাদের এই যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চললো, সেই সময় যাতে কোনো রকম আওয়াজ পাতি না হয়, যাতে ছেলে মেয়েদের পড়াশোনার অসুবিধে না হয়, এইসব কথা মাথায় রেখে বিজেপি তখন কি করলো, তখন বাড়ি বাড়ি গিয়ে সেখানে বিভিন্ন কর্মকর্তারা, কার্যকর্তারা, বিভিন্ন এলাকার তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেলেন, সেখানে গিয়ে জনসংযোগ করলেন, তাদের সঙ্গে কথাবার্তা বললেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে ভারতীয় জনতা পার্টির আসা কেন জরুরি, কারণ একমাত্র বিকল্পই ভারতীয় জনতা পার্টি, আর কেউ তো নয়। তো তাদের আসা কেন জরুরি সেটা বোঝালেন, এবং তারপর যখন এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা টরীক্ষা মোটামুটি শেষ হয়ে গেল, তখন বিজেপির পক্ষ থেকে সমস্ত হেভিওয়েট নেতারা দিল্লি থেকে আসলেন, তারা বিভিন্ন জায়গায় একসঙ্গে সভা টভা করলেন এবং সেখান থেকে ফিতে কাটলেন কিসের না, পরিবর্তন যাত্রার। এবং ইতিমধ্যেই বিজেপি কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায়, শহরে শহরে প্রচুর পদযাত্রা, পরিবর্তন যাত্রা, পরিবর্তনের রথ ইত্যাদি নিয়ে তারা কিন্তু শুরু করেছে, এবং এই সমস্ত পরিবর্তন যাত্রার সময় আপনাদের কিছু কিছু ওই গুন্ডা বাহিনী তারা এসে ভাঙচুর করে যায় সেই রথ, সেটাও সাধারণ মানুষ দেখেছে। এবং সেই সমস্ত যাত্রা কমপ্লিট করে, জনসংযোগ করে, সকলের মধ্যে একটা একজোট হওয়ার বার্তা দিয়ে অবশেষে সেটা শেষের পথে এসেছে, এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতাবাসী এবং গোটা বাংলার উদ্দেশ্যে সম্ভাষণ করবেন। সেটা করবেন কবে? শনিবার।
শনিবার দুপুর 1টায় মোদিজির সভা রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে মোদিজি ওখানে সভা করবেন একদম যেখানে আপনার সেই ধর্ণা মঞ্চ ঠিক তার নাকের ডগায়, এবং আপনি কি করবেন তখন? ধর্ণা দেবেন? তো আপনার বিশাল লজ্জা। মোদিজি সভা করবেন কলকাতায় আর আপনি বসে বসে ওখানে ধর্ণা দেবেন, অথচ এই সময়ের মধ্যে আপনি যা যা করতে পারতেন সেসব কিছুই করতে পারলেন না। আপনার যে সরকারি কাজকর্ম কতদিন বন্ধ হয়ে রইল, তার জন্য যে কত হাজার লক্ষ কোটি টাকার ক্ষতি হয়ে গেল রাজ্যের, তা কেউ জানে না। আপনি ধর্ণা দিচ্ছেন সরকারি কাজকর্ম লাটে তুলে। হলো। দ্বিতীয়ত যখন বিজেপি পরিবর্তন যাত্রা করছে, তারা একেবারে রণসাজে সেজে নেমে পড়েছে ভোটের ময়দানে, তখন আপনারা কি করছেন? ধর্ণা দিচ্ছেন। আপনাদের তখন তরোয়ালের শান পর্যন্ত দেওয়া হয়নি, আপনারা ধর্ণাই দিয়ে যাচ্ছেন। বিজেপি ফার্স্ট পয়েন্ট পেয়ে গেল, আপনি ধর্ণা দিয়ে যাচ্ছেন। এবং এরপরে যদি নাকের ডগায় দেখা যায় যে এই নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন, বক্তৃতা রাখছেন এবং দল দল মানুষ চলে যাচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তার বক্তব্য শুনতে, তখন আপনার তরফ থেকে তো আলো ঘুরে যাচ্ছেই অন্যদিকে বারবার বিভিন্ন কারণে, এবং সেই কারণে আপনি তখন বাধ্য হলেন একটা বাজে অজুহাতে এই ধর্ণাটা তুলে নিতে। আপনার ভাইপো আপনাকে বলল যে পিসিমা ধর্ণা তুলে নাও, আপনি ধর্ণাটা তুলে নিলেন। কিন্তু ধর্ণা তুলে আপনি বুঝতে পারলেন যে ধর্ণায় বসেও সেরকম কোনো লাভ হলো না, এটা ফ্লপ শো হলো। সুতরাং কোনোভাবে যাতে আলো আপনার দিকে ঘোরানো যায় তার জন্য আপনি এখন নতুন একটা স্ট্র্যাটেজি নিলেন। সেই স্ট্র্যাটেজি কি না, গ্যাসের আকাল হয়েছে, মোদিজি কেন গ্যাসের দাম বাড়ালেন, পেট্রোলিয়াম মন্ত্রক কি করছিল, আরে বাবা মিডল ইস্টে যুদ্ধ চলছিল তার জন্য একটা গ্যাসের দাম বাড়বেই, গোটা বিশ্ব জুড়ে অস্থিরতা তৈরি হয়েছে, এটা তো সাধারণ মানুষ বুঝতে পারছে। কিন্তু তারপরেও আপনি সে সমস্ত বুঝতে দেবেন না, আপনি বলবেন কি না কেন্দ্রই গ্যাসের দাম বাড়িয়েছে। এবার সাধারণ মানুষ কি এইটা এতটা খতিয়ে দেখে যে কেন্দ্র যে গ্যাসের দাম 400 টাকা, সেখানে কেন্দ্র 24 টাকা সেখান থেকে ট্যাক্স নেয়, এবং সেখানে যে গাড়ি ভাড়া তার জন্য নেওয়া হয় 10 টাকা। আর আপনি কত ট্যাক্স নেন রাজ্যের পক্ষ থেকে? 292 টাকা, প্রায় 300 টাকার কাছে ট্যাক্স নেন আপনি, অর্থাৎ রাজ্য সরকার, এবং তার সঙ্গে 15 টাকা গাড়ি ভাড়া। তো এই ট্যাক্সটা কেন আপনি ছাড়ছেন না? 60 টাকা যদি বাড়ানো হয়, আপনার একেবারে মনে হচ্ছে এখানে রাজ্যের মানুষরা কত ক্ষুধার্ত হয়ে থাকবে, হাতাখুন্তি বাজিয়ে আপনি বেরিয়ে পড়ছেন ঢোল শহরত নিয়ে। অথচ নিজের বেলায় ট্যাক্সটা যে কমানো দরকার সাধারণ মানুষের প্রয়োজনে, সেটা তো আপনি কমাচ্ছেন না। এগুলো সাধারণ মানুষ জানে না, এতটা সাধারণ মানুষ দেখে না খতিয়ে যে রাজ্য কত ট্যাক্স নিচ্ছে, কেন্দ্র কত ট্যাক্স নিচ্ছে। কত আর ঠকাবেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষ তো বুঝতে পারছে যে আপনি কিভাবে তাদেরকে একের পর এক ঠকিয়ে যাচ্ছেন। চাকরি থেকে, আবাস থেকে, রাস্তা থেকে, টয়লেট থেকে, বাচ্চাদের মিড ডে মিল থেকে, সর্বত্র সব জায়গায় চুরি, তোলাবাজি, কাটমানি, এই 3টে ওয়ার্ড একেবারে গেড়ে বসেছে। তো এখন নতুন হচ্ছে গ্যাস, যেখানে আপনি এত টাকা করে কাইন্ড অফ তোলা তুলছেন। তো সেখানে দাঁড়িয়ে আপনি আবার নিজেই বেরোচ্ছেন সোমবার কি না গ্যাসের দাম কেন বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়িয়ে হরমুজ প্রণালী থেকে তেলের ট্যাঙ্কার ভারতে এসে নোঙর ফেলেছে মুম্বাইতে, এবং ধীরে ধীরে এই সমস্যা সমাধানও হবে, এমন কিছুই সমস্যার ব্যাপার না। হ্যাঁ, এখন যেটা তৈরি হয়েছে, যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, সেটা ক্রিয়েটেড। এমন নয় যে এই ক্রাইসিসটা হওয়ার ছিল বা এই ক্রাইসিসটা তৈরি হয়েছে কারণ কেন্দ্র সরকারের গাফিলতি। আপনি অনেক কথা বলেছেন বটে, কিন্তু এই ক্রাইসিসটা ক্রিয়েটেড। এই যে বৃহস্পতিবার আপনি মিটিং করলেন ডিলারদের সঙ্গে, সত্যি ডিলারদের সঙ্গে মিডিয়ার সামনে ঠিক কি কি বললেন এবং মিডিয়ার আড়ালে পর্দার মধ্যে কি কি বললেন, বা তাদের কাছে ফেস টাইমে ভিডিও কল করে বা অন্যরকম মেসেজ পাঠিয়ে কি কি নির্দেশ দেওয়া হয়েছে, সেটা তো আর আমরা জানি না। হতে পারে তাদেরকে আপনি এরকমই নির্দেশ দিয়ে রেখেছেন যে এখন গ্যাসটা চেপে রাখো, এখন এই সমস্যা ক্রিয়েট করো, যাতে সাধারণ মানুষ এরকম আতঙ্কে অস্থির হয়ে যায় এবং তার ফল হিসেবে আমরা কেন্দ্র সরকারকে ঠেসে ধরতে পারি। আপনার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় মুখ্যমন্ত্রী, কারণ আপনি রাজ্যের কথা, রাজ্যের সাধারণ মানুষের কথা ভাবেন না, আপনি শুধু নিজের ক্ষমতা বাঁচানোর কথা ভাবেন। সুতরাং আপনি ভেবে দেখুন আর কি কি প্ল্যান করা যায়, আর কোন কোন ফ্লপ শো করা যায়। তার কারণ এ যা পরিস্থিতি তৈরি করছেন, আপনি নিজের হাতে যেভাবে সবটা ঘেঁটে নষ্ট করছেন, তাতে আপনি কতদূর যে 2026-এর বিধানসভা নির্বাচনে জিতে আবার আসতে পারবেন সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সুতরাং আপনি এখন থেকে প্ল্যান করুন যে রিটায়ারমেন্টের পর ঠিক আপনি কি করবেন। তার কারণ তখন তো অখণ্ড অবসর থাকবে, সেই অখণ্ড অবসরে
ছবি এঁকে সময় কাটাবেন, নাকি গান লিখে সময় কাটাবেন, নাকি কবিতা লিখে সময় কাটাবেন, সে আপনি জানেন। অবশ্য সে সমস্ত লিখলে বা আঁকলে কেউ বিক্রি করলে কেউ কিনবে কি? সংশয় আছে।